অর্পণ, ইশকাতুল আহমেদ, আবু সাইদ, অরূপ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জয়েন করো সবাই। সবাই জয়েন করো। আজকে অনেকে নতুন জয়েন করেছ, মানে গত এক সপ্তাহ থেকে অনেকেই গ্রুপে নতুন জয়েন করেছ। বিশেষ করে 23 ব্যাচ, 22 ব্যাচ, 21 ব্যাচ, এই ব্যাচগুলো থেকে অনেকে নতুন জয়েন করেছে। জয়েন করার পরে কিভাবে ক্লাস করবে, কিভাবে আগাবে, তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে। আমার কাছে অনেকে এটা ফোন দিয়ে বলেছে, ভাই আমাদের একটু সমস্যা হচ্ছে, একটু আপনি যদি একটু ব্রিফ করতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। তো আমি সেটা বলবো অবশ্যই আজকে। যারা নতুন জয়েন করেছো তারা একটু তাড়াতাড়ি ক্লাসে আসো বাবা, তাহলে তোমাদেরকে আমি বিষয়গুলো একটু ক্লিয়ার করব। মাশাআল্লাহ, সবার দোয়ায়, তোমাদের মানে সহযোগিতায় কি বলবো, তোমরা যে এত পরিমাণ আমাকে ভালোবাসো সেটা আমি আজ বুঝতে পারছি আসলে তোমাদের মানে, এবং শুধু ভালোবাসা না, শ্রদ্ধা, সম্মান সব কিছুই আমার প্রতি তোমাদের আছে। হয়তো বা এর প্রতিদান আমি 100% তোমাদেরকে ফেরত দিতে পারবো কিনা জানি না, তবে এটুকু ভালো লাগছে যে উইদাউট কোনো প্রচারণা ছাড়াই তোমাদের নিজস্ব, মানে তোমরা যারা এর আগে জয়েন করেছো গ্রুপে, তাদের মুখে মুখে যে প্রচারণাগুলো তৈরি হয়েছে তাতেই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে সন্ধ্যার আগেই 2100 মেম্বার পার হয়ে গেছে আমাদের গ্রুপে। ইনশাল্লাহ এই মেম্বার আস্তে আস্তে 5000, 10,000, 20,000 হয়ে যাবে তোমাদের সকলের সহযোগিতায়, এবং আমি তোমাদেরকে ফিডব্যাক দিব ইনশাল্লাহ। তো যারা নতুন ভর্তি হচ্ছে বা যারা আগে ভর্তি হয়েছিল তাদের কিছু কিন্তু দায়িত্ব আছে। দায়িত্ব হচ্ছে যারা নতুন ভর্তি হচ্ছে বা যারা 21 ব্যাচ, বিশেষ করে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। দেখো, শর্ট সিলেবাসের জন্য আলাদাভাবে ক্লাস নিচ্ছি এবং সেই চ্যাপ্টারেও সেখানেও কিন্তু ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হচ্ছে। তোমরা করবা কি, 22 এবং 23 ব্যাচকে একটু সহযোগিতা করবা। যে ওরা অনেক সময় পোস্ট দিচ্ছে, ভাইয়া আমরা কিভাবে ক্লাসগুলো শুরু করব, কিভাবে ক্লাসগুলো শুরু করলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা তো আপনাকে সামনে পাচ্ছি না, সুতরাং বুঝতেও পাচ্ছি না যে কিভাবে শুরু করব। তো আজকে তারপরে আমি ডিটেল বলে দিব তোমাদেরকে, ঠিক আছে? তো যাই হোক বাবা, তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করেছ, আরো জয়েন করুক, তারপরে আমি শুরু করতেছি। হ্যাঁ, আগে সব ক্লাস কমপ্লিট করেছি ভাইয়া। মুনতাসরিনা বিভা, থ্যাংক ইউ আপু। ইয়াসিফ ইমেজ, এনিওয়ান, কোন গ্রুপে 21 ক্লাস হচ্ছে এটাও আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যেই গ্রুপেই যাই ম্যাথে শুধু আপনাকেই সবাই সাজেস্ট করে। আলহামদুলিল্লাহ, মারুফ আহমেদ, যাই হোক, এবং আমার এই কাজগুলোকে কিন্তু অনেক সহজ করে দিয়েছে সালেক বিন হোসাইন, আলিফ এবং শোভন। তোমরা জানো, নইলে আমি অনেক অনেক কষ্ট করতে হতো আমাকে। শুধু ফেসবুকেই যদি আমি কাজগুলো করতাম তাহলে আমার জন্য অনেক কষ্ট হতো। ওদের জন্য ওরা যে সাইটটা করেছে সেই সাইটটা অত্যন্ত সুন্দর এবং অনেক সাজানো গোছানো। ধন্যবাদ দিই তাদেরকে। কিছু গিফট দেন ভাইয়া 2K প্লাসের জন্য। কি গিফট নেবা বলো? তোমাদেরকে তো গিফট দিতেই চাই। তোমরা তো ঈদের মধ্যে আমি তোমাদেরকে বললাম যে তোমাদের পার্সোনাল বিকাশ নাম্বারটা আমাকে ইনবক্সে দাও। মাত্র 7 জন না 8 জন আমাকে ইনবক্সে বিকাশ নাম্বার দিয়েছিল। তাদেরকে আমি কিন্তু
1 টাকা হোক 2 টাকা হোক, যেটুকুই আমার সামর্থ্য হয়েছে সেইটুকু দিয়ে তাদেরকে মানে খুশি করেছি আর কি। খুশি তো করা সম্ভব না, তাদের প্রতি আমার একটা মানে কি বলবো আর। শিগুপ্তা জাহান, ডিফারেন্সিয়েশনের কি কোনো এক্সাম নিয়েছেন ভাইয়া? না শিগুপ্তা জাহান, আমি ডিফারেন্সিয়েশনের উপরে একটা পিডিএফ রেডি করতেছি, এই পিডিএফটা দেওয়ার পরে পরীক্ষা নেওয়া শুরু করব। হ্যাঁ, আর অনেক নতুন নতুন স্টুডেন্ট ঢুকেছে তো এই জন্য পরীক্ষাগুলো নিতে পারিনি, এবার আস্তে আস্তে নেওয়া শুরু করব আমরা। ভাই অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন যেটা গতদিন বলেছেন সেটা বইয়ে কোথায় আছে? শেষ এসএসসি 23 রফিদা খাতুন, অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন নিয়ে তোমাদের বইয়ের কোথাও কোনো কিছু নাই, সেটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব আগামী ক্লাসে। আজকে আমি একটা অফ টপিক করাবো যেটা নতুন পুরাতন সবার জন্যই লাগবে এবং সেইটা পদে পদে তোমাদের প্রয়োজন হবে, সেই রকম একটা টপিক আমি আজকে পড়াবো। ওকে। এম এ মাইন বলছে ভাই টি শার্ট চাই। এম এ মাইন, ঠিক আছে, তোমার জন্য টি শার্ট থাকলো। আপনি আর জুয়েল ভাই অনলাইনে প্রথম থেকে আমাদের পাশে, এই জন্য এতদিন পড়াশোনা ধরে রাখতে পেরেছি, যাই হোক আলহামদুলিল্লাহ। ইএমসি টি শার্ট, আচ্ছা। ফারিয়া তানহা, আমি কেন ট্রিট দিব? আলটা আমাকে ট্রিট দেওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, সালেক বিন হোসেন আলিফের ট্রিট পাওয়া উচিত। আমি যদি কখনো খুলনায় যাই, ওদেরকে নিয়ে আমি চুইজাল খাইতে যাব। চুইজাল কিন্তু খুব মজার একটা খাবার, ওখানে মাংসের সাথে চুইজাল নামক একটা ঝাল পাওয়া যায়, সেটা দিয়ে রান্না খুবই ভালো লাগে আর কি। আমি আর জুয়েল ভাইয়ের যখন গাড়ি কিনতে গেছিলাম, আমরা খুলনা ক্যাসেল সালামে ছিলাম 2 দিন, গাড়িটা পেতে দেরি হয়েছিল, আমরা সন্ধ্যার পরে ওই গেছিলাম চুইজাল খাইতে। এই চুইজাল খাইতে গিয়ে সেখানে যাই দেখি এই পাশ থেকে ওই পাশ থেকে স্টুডেন্ট এসে বলে ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম। মানে মাশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের মোটামুটি আমার আর জুয়েল ভাইয়ের স্টুডেন্ট করা বাংলাদেশের আনাচে এখন অবস্থান করছে, যেখানেই যায় না কেন অনেক সহযোগিতা পাই। ভাই সবাইকে একটি করে টি শার্ট দিয়ে দেন, আমি যে কিটক্যাট চাইলাম। ইফাত জামিলা স্নেকদা, ঠিক আছে। হ্যাঁ লিমিটেড একটা প্রশ্ন ব্যাংক দেন ভাইয়া, পেয়ে যাবা, দিয়া এনসিপাত পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আমিও টি শার্ট নিব। আমি আসলে এই টি শার্টগুলো কখনোই মানে দেওয়ার পক্ষপাতিত্ব না, এটা তোমরা জানো। তো তোমাদের আবদার অনেকের যে টি শার্ট চাইছো, ইনশাল্লাহ ঠিক আছে, যাও তোমাদেরকে আমি টি শার্ট দিয়ে দেবো একটা করে। ইউএমসি টি শার্ট, ঠিক আছে, একটা টি শার্ট দিয়ে দেব। তো যাই হোক, তো যারা নতুন জয়েন করেছো, আজকে যারা 2023-এর স্টুডেন্ট জয়েন করেছে তারা একটু লিখো বাবা, আমরা নতুন জয়েন করেছি, বা 22 বা 21 যারাই হোক নতুন যারা, তারা একটু তোমরা হচ্ছে নক দাও আর কি। আমরা তাহলে কিভাবে পাবো? তুর্যয় দেবনাথ, যেভাবে হোক তোমাদের কাছে পৌঁছে যাবেন। লুঙ্গি আর শাড়ি দিবে বলছে, আরে না পাগলারা। দেখো সর্বপ্রথম কথা হচ্ছে, যারা 2021 এবং 2022-এর ফাইনাল পরীক্ষা যদি ডিসেম্বরে হয়, তাদের শর্ট সিলেবাসে 8টা চ্যাপ্টার আছে। মাস্টার গ্রুপ কি জিনিস এটা কিন্তু এখনো অনেক গার্ডিয়ানের কাছে ধোঁয়াশার মতো রয়ে গেছে। মাস্টার গ্রুপ সম্পর্কে তাদের ধারণা এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি বারবার বলার চেষ্টা করতেছি যে মাস্টার গ্রুপটা হচ্ছে এমন একটা গ্রুপ, যে গ্রুপে আমি ম্যাথ শেখাবো, সেই ম্যাথ দিয়ে সে কোথায় কাজে লাগাবে সেটা পরের বিষয়, বাট আমি ম্যাথ শেখাতে চাই মাস্টার গ্রুপে, রাইট? অর্থাৎ এইচএসসি সিলেবাসের যে 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টারের বেসিক থেকে একবারে গোড়া থেকে, শিকড় থেকে শেখরে, রাইট? আমি কি বললাম? শিকড় থেকে শিখরে উঠানোর জন্য যে জিনিসটুকু করানো দরকার আমি সেটা করাবো। মাস্টার গ্রুপ এটা আলাদা একটা গ্রুপ। এখন যার যেটা প্রয়োজন হবে, কিরকম 21 ব্যাচের জন্য শর্ট সিলেবাস পড়া দরকার, তাদেরকে আমি আলাদা গ্রুপ করে দিয়েছি। সেই আলাদা গ্রুপে তোমরা ক্লাস করবা 21 ব্যাচের জন্য, রাইট? তো সেটা কিভাবে পাবা? আমি 21 ব্যাচের জন্য আগে একটু কথা বলে নিই। দেখো বাবা, তোমরা সর্বপ্রথম কয়েকভাবে তোমরা এখানে জয়েন করতে পারো। আমি গতকালকে যারা এই চ্যাপ্টারের নতুন জয়েন করছে তাদের জন্য একটা পোস্ট দিয়েছি। সর্বপ্রথম তোমরা যেটা করবা, যারা নতুন জয়েন করতেছো, এই যে দেখো আমার এটা হচ্ছে
তোমার ফেসবুক আইডি আর কি। এখানে আবার কি রে ভাই, তো দেখো সর্বপ্রথম এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি দেখো কয়েকটা গ্রুপ আছে আমার, তার মধ্যে আমি ইউএমসি মাস্টার গ্রুপে ঢুকবা। তোমরা তো মাস্টার গ্রুপের স্টুডেন্ট, আমি মাস্টার গ্রুপে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি। কই, এই যে সরি নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে আর কি। দেখো ইউএমসি মাস্টার গ্রুপ, মাস্টার প্রোগ্রাম ফর ম্যাথমেটিক্স, এই গ্রুপের তোমরা কিন্তু সবাই মেম্বার, রাইট? এই মেম্বাররা সর্বপ্রথম যারা নতুন আর কি, তারা এই গ্রুপে ঢোকার পরে সর্বপ্রথম আগে অ্যানাউন্সমেন্টের ভিতরে ঢুকবে। অ্যানাউন্সমেন্টের ভিতরে ঢুকবে। তো অ্যানাউন্সমেন্টের ভিতরে ঢোকার পরে সর্বপ্রথম যে কাজটা হবে তার, দেখো অ্যানাউন্সমেন্টের ভিতরে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। তার মধ্যে এই যে দেখো, এই গ্রুপে যারা নতুন, জাস্ট দ্বিতীয় যে নোটিশটা, প্রথম নোটিশটা মাস্টার নোটিশ, দ্বিতীয় নোটিশটা গ্রুপে যারা নতুন তারা নোটিশটি ভালো করে পড়ো। কিভাবে? 21-22-এর জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। 21 এবং 22 সালের স্টুডেন্টরা কিভাবে তারা জয়েন করবে, কি মাস্টার গ্রুপে ক্লাস কি কি বার এবং কখন হয়, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের ক্লাস চলছে দুইটা চ্যাপ্টারের মাস্টার গ্রুপে, রাইট? এক, ফার্স্ট পেপারের সপ্তম চ্যাপ্টার, দুই, ফার্স্ট পেপারের নবম চ্যাপ্টার। সপ্তম চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতি আর নবম চ্যাপ্টারটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, রাইট? তো আমি এটাই বলেছি। এবং ত্রিকোণমিতির ক্লাস হয় শনি সোম বুধ রাত 10:30টায়, আর ডিফারেন্সিয়েশনের ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি রাত 10:30টায়। কোনো কারণে, অনিবার্য কারণবশত বা কোনো প্রবলেমের কারণে যদি ক্লাস না হয়, সেই নোটিশটা গ্রুপে দিয়ে দেওয়া হয়, রাইট? আচ্ছা, গেল। এখন আসো, তাহলে ক্লাস টাইমটা বুঝে নিলাম। দুইটা চ্যাপ্টার এখন রানিং চলছে, কারণ ত্রিকোণমিতি এবং ডিফারেন্সিয়েশন পরস্পরের পরিপূরক। এবারে 21 ব্যাচের স্টুডেন্ট এবং 22 ব্যাচের স্টুডেন্টরা বলছে, ভাই আমরা শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো সেগুলো কোন গ্রুপে করব? এখানে লক্ষ্য করে দেখো, এই যে দেখো নবম এবং সপ্তম এবং নবম অধ্যায়ের, আমি একটু বড় করে দিলে তোমাদের সুবিধা হবে। দেখো নিচের লিঙ্কে প্রবেশ করে সপ্তম এবং নবম অধ্যায়ের হয়ে যাওয়া ক্লাস এবং পরীক্ষা সিরিয়াল পেয়ে যাবা। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে পরে আসতেছি, অথবা নিচের ওয়েবসাইটে ঢুকলেই হবে, এখানে পরে আসতেছি। এবার আমি বলেছি যে ভাই আপনি বলেছিলেন যে মাস্টার গ্রুপের মেম্বাররা শর্ট সিলেবাসের কোর্স ফ্রি পাবে, তাহলে শর্ট সিলেবাসের গ্রুপে জয়েন করব কি করে? আমি উত্তর দিয়েছি, নিচের লিঙ্কে প্রবেশ করতে হবে। এই গ্রুপে প্রবেশ করে এই জাস্ট এই যে দেখো, এই গ্রুপে ক্লিক করলেই তোমার কিছু প্রশ্ন চাইবে, শর্ট সিলেবাস যারা করবে আর কি, 21 এবং 22-এর জন্য বলছি। কিন্তু এই গ্রুপে ক্লিক করার পরে পেমেন্ট অপশনের যে কোনো একটা জায়গায় ক্লিক করে সাবমিট দিয়ে দিবা, কারণ ওই গ্রুপটাতে তোমাদের অটো অ্যাপ্রুভাল দেওয়া আছে, রাইট? তাহলে ওই গ্রুপে তোমরা প্রবেশ করবা এবং ওই গ্রুপে প্রবেশ করার পরে ক্লাসগুলো পেতে থাকবা তোমরা কিন্তু, ওকে? এবং সেখানে সিরিয়ালি সব দেওয়া আছে। অথবা তুমি যদি এই যে দেখো এই ওয়েবসাইটে ঢোকো, ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে 21 সালের স্টুডেন্টরা যদি ওয়েবসাইটে ঢোকে, সেই ওয়েবসাইটে যাওয়ার পরে খুবই সহজ হবে তাদের জন্য। ফেসবুকে আর তাদেরকে মানে সময় ব্যয় করতে হবে না। এই যে দেখো, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা শোভন এবং সালেক বিন হোসেন আলিফ বানাইছে। ওখানে হোম বাটন আর এখানে আছে নেভিগেশন বার। 21 ব্যাচের স্টুডেন্টরা শর্ট সিলেবাসের ক্লাস কিভাবে করবে এটা দেখো। 21 ব্যাচের স্টুডেন্টরা জাস্ট এই নেভিগেশন বারে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ইউএমসি মাস্টার গ্রুপ ফর বেসিক ক্লাস, সেটা মাস্টার গ্রুপের ক্লাসগুলো দেখার জন্য এখানে ঢুকতে হয়, ওকে? এবার আসো ইউএমসি মাস্টার গ্রুপ ফর এমসিকিউ সিকিউ অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভ, অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য কি কি এমসিকিউ করতে হবে, কি কি সিকিউ করতে হবে, বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে, সেগুলো করার জন্য তোমাকে এই গ্রুপে যেতে হবে। তাহলে এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এগুলো পড়বা না, এখানে আসো, দেখো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার।
আমার কি কি চ্যাপ্টার হয়ে গেছে তোমরা দেখতে পাবা। তুমি যদি এখানে ফার্স্ট পেপারে ক্লিক করো, এখানে দেখো এগুলো চ্যাপ্টার এখনো হয়নি, আপকামিং 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 ইত্যাদি। তাহলে চ্যাপ্টার 1 রানিং, রানিং যখন হবে তখন এখানে দেখো এখানে একটা লেকচার দেওয়া আছে, লেকচার 1, এরপরে লেকচার 2, 3টাও আমি আপলোড দিয়ে দেবো, আপলোড করেছিলাম কোনো কারণে ওই যে শোভন আর হচ্ছে সালেক বিন হোসেন আলিফ এই ওয়েবসাইটটা একটু ওরা মডারেশন করতেছিল, মানে ওটা আরেকটু আপডেট করতেছিল, করতে গিয়ে কোনো কারণে হয়তো বা 2 নম্বর 3 নম্বর ক্লাসগুলো আসেনি। আমার কিন্তু 3 নম্বর ক্লাস পর্যন্ত হয়ে গেছে, রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 1 নম্বর ক্লাসে কি করানো হয়েছে জাস্ট এখানে ক্লিক, এখানে ধরলেই দেখো 2019 সালের বোর্ড প্রশ্নাবলীর আলোচনা, অর্থাৎ আমার এখানে ক্লাসের লিংক, এখানে থাকে পিডিএফ এর লিংক, ওখানে থাকে এক্সামের লিংক। NA মানে এখনো পিডিএফ দেওয়া হয়নি, এক্সামের কোনো লিংক দেওয়া হয়নি। এখন আসো তুমি 1 নম্বর ক্লাস করতে চাও, তাহলে তুমি এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করলেই তোমাকে 1 নম্বর ক্লাসে নিয়ে চলে যাবে। এই দেখো 1 নম্বর ক্লাস, শর্ট সিলেবাস, ম্যাথ ফার্স্ট পেপার, চ্যাপ্টার 1, লেকচার 1। এই দেখো তুমি ক্লাস এখন করতে থাকবা, এখানে কি ক্লিয়ার? এখানে তুমি ক্লাস করতে থাকবা। আর একটু সামনে নিয়ে যাই, এই যে দেখো 1 নম্বর ক্লাস আমার এখান থেকে তুমি করতে পারো। বিদ্যমান ভর্তি কি ক্লিয়ার কিনা দেখো এখানে, এটা ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো? তাহলে শর্ট সিলেবাসের ক্লাস করতে হলে তোমাকে কোথায় যেতে হচ্ছে? তোমাকে যেতে হচ্ছে এখানে, এখানে গিয়ে জাস্ট এই গ্রুপের ভিতরে। তাহলে এখানে ফার্স্ট পেপারের 1 নম্বর চ্যাপ্টার, এবার আসো সেকেন্ড পেপারে যাব। আমি সেকেন্ড পেপারের 1 নম্বর চ্যাপ্টার করানো হয়নি, 2 নম্বর আপকামিং, 3 নম্বর আপকামিং, 4 নম্বর কমপ্লিটেড। এই 4 নম্বরে ক্লিক করলেই তুমি কিন্তু এখানে ক্লাসগুলো পেয়ে যাবা। 4 নম্বর চ্যাপ্টারের শর্ট সিলেবাসের জন্য টোটাল 6টা ক্লাস নেওয়া আছে, যেখানে আমরা বিগত সালের প্রশ্ন সলভ করেছি, এমসিকিউ সলভ করেছি, পরীক্ষা নিয়েছি। দেখো এই চ্যাপ্টারের উপরে কিন্তু একটা পরীক্ষা নেওয়া আছে, ওকে? এখানে ক্লিক করলেই তুমি পরীক্ষাতে চলে যেতে পারবা। কি ক্লিয়ার কিনা বলো? তোমরা কি বুঝতে পারছো বাবা? যারা নতুন, যারা পুরাতন তাদের অবশ্য কোনো সমস্যা নাই, ঠিক আছে? কি হলো ভাই বলো? দেখো এই যে দেখো সেকেন্ড পেপারের তোমার ক্লাস আছে এখানে। আমি কিন্তু 21 আর 22 ব্যাচের যারা শর্ট সিলেবাসে পড়ালেখা করতে চাই, যে কোথায় শর্ট সিলেবাসের ক্লাস হচ্ছে, এখানে আসলেই তোমরা পেয়ে যাবা। কি ক্লিয়ার? তাহলে শর্ট সিলেবাস নিয়ে আর কোনো কিছু বলতে হচ্ছে না। 21 এবং 22 আগে ওয়েবসাইটে ঢুকবা, নেভিগেশন বারে যাবা, দ্বিতীয় যে অংশটা এমসিকিউ, সিকিউ এবং কোশ্চেন ব্যাংক সলভ, ওই গ্রুপে ঢুকবা। এবার ফার্স্ট পেপারের ক্লাস করতে চাও নাকি সেকেন্ড পেপারের ক্লাস করতে চাও সেটা তুমি দেখে নিবা। কি ক্লিয়ার? তার মানে 21-22 কমপ্লিট। এবার আসো যে ভাইয়া প্রত্যেকদিন ক্লাস কখন কিভাবে হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। এই ওয়েবসাইটে আসার পরেই তুমি এই নেভিগেশন বারে যাবা। নেভিগেশন বারে যাওয়ার পরে এই দেখো ক্লাস এন্ড এক্সাম শিডিউল, ক্লাস এন্ড এক্সাম শিডিউল, এখানে ক্লিক করলেই তোমার এখানে কিন্তু দেওয়া আছে ক্লাস এন্ড এক্সাম শিডিউল। দেখো 31, আজকে কয় তারিখ? ও আজকে তো 31/7/2021। আজকে তো লিমিটেড বোর্ড কোশ্চেন সলভ করার কথা আছে, তাই না? যাই হোক, জানি না এটা কতটুকু নিতে পারবো, এটা আমরা পোস্টপোন করতে পারি, কারণ এটার জন্য এক্সট্রা ক্লাস নিতে হবে আমাকে, ওকে? আবার 31 সাথে লেকচার 5 এর উপরেও একটা ক্লাস নেওয়ার কথা আছে আমাদের 10:30টায়, তাই না? আজকে যেটা নেওয়ার কথা ছিল আসলে, হ্যাঁ, তো নিতেও পারি কিছু অংশ, বাট এটার উপর পুরা ডিটেল ক্লাস নেব আমি, কারণ এটার সেদিন আমি ক্লাস নিয়েছি। এখানে কিন্তু আসলে তুমি দেখতে পাবা যে দেখো যে লেকচার 5 হবে এবং কিসের উপরে ক্লাস নিব এবং কোন গ্রুপে হবে, এবং এটা কোন গ্রুপে হবে, এটা কিন্তু মাস্টার গ্রুপে ক্লাস হবে। আবার দেখো লেকচার 11 লিমিট কোন গ্রুপে হবে, এটা কিন্তু মাস্টার গ্রুপে ক্লাস হবে, রাইট? এবার আসো 30/7, যেটা না গতকালকে ক্লাস হয়ে গেছে, এটা আমি ডিলিট করতে ভুলে গেছি, গতকালকে 10:30টায় হয়ে গেছে। আবার আগামীকালকে বা তার পরশু দিন বা তার পরের দিন কি ক্লাস হবে এখানে এমনিতেই তোমরা পেয়ে যাবা, রাইট? এটা হচ্ছে ক্লাস এন্ড এক্সাম শিডিউল। এখন আসো
মাস্টার গ্রুপে যারা নতুন ভর্তি হয়েছে 21 বলো, 22 বলো, 23 বলো, মাস্টার গ্রুপের ক্লাস রাত 10:30টায় হয় প্রত্যেক দিন। আর শর্ট সিলেবাসের ক্লাস হয় বিকাল 5:30টায়। কখনো কখনো শনি সম্বুধ হচ্ছে, কখনো কখনো রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে। গত সপ্তাহটা আমি সিকোয়েন্সটা মেনটেন করতে পারিনি, তবে এই সপ্তাহটা থেকে মোটামুটি ঠিক হয়ে যাবে আর কি। শনি সম্বুধ হবে আসলে 5:30টায় শর্ট সিলেবাসের বেসের ক্লাস। এখন আসো মাস্টার গ্রুপে যখন ঢুকবা, এখানে গিয়েও কিন্তু তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পেয়ে যাবা। ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টার চলছে? 7 নম্বর আর 9 নম্বর চ্যাপ্টার রানিং, রাইট? 7 নম্বর চ্যাপ্টার যারা তোমরা নতুন ভর্তি হয়েছো, যে দেখি 7 নম্বর চ্যাপ্টারের কি কি ক্লাস হয়ে গেছে। 7 নম্বর চ্যাপ্টারে আমাদের 4টা ক্লাস, দেখো টোটাল 5টা ক্লাস, 1.1, 1.2, 2, 3 এবং 4, অর্থাৎ টোটাল 5টা ক্লাস হয়েছে। যারা আজকে 23 ব্যাচের প্রথম জয়েন করলা, মাস্টার গ্রুপের এই 5টা ক্লাস আজ এবং কালের মধ্যে যদি করতে পারো, তোমাদের জন্য থাকলো একটা চকলেট। তোমরা নিজেরা কিনে খাই নিও, পরে আমি ওটা বিল দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আগে যারা 23 ব্যাচ বা 22 ব্যাচ যারাই হও না কেন, মাস্টার গ্রুপের ত্রিকোণমিতি ক্লাস করার আগে এই 5টা ক্লাস আগে করে নেবা। ক্লাসগুলো কিভাবে করবা? জাস্ট এখানে ক্লিক করলেই তোমাকে ক্লাসে নিয়ে চলে যাবে। এখানে ক্লিক করবা, দ্বিতীয় ক্লাসে নিয়ে চলে যাবে। এখানে ক্লিক করবা, তৃতীয় ক্লাসে নিয়ে চলে যাবে। এখানে ক্লিক করবা, চতুর্থ ক্লাসে নিয়ে চলে যাবে। এখানে ক্লিক করবা, পঞ্চম ক্লাসে নিয়ে চলে যাবে। এবার দেখো এই ক্লাসের কিছু পিডিএফ দেওয়া আছে। তুমি এখানে ধরে দেখবা যে কি পিডিএফ দেওয়া আছে। কই রে, আসে না কেন? ও আচ্ছা, এখানে দেখাবে না, কারণ পিডিএফ এর অনেকগুলো অপশন দিয়েছে সালেকরা। এখানে ক্লিক করলেই এই যে দেখো ভিডিও ক্লাস নোট ইমেজ ফরম্যাট, অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি তাহলেই আমার কিন্তু আমি এই ক্লাসের পরে কি কি ভিডিও মানে পিডিএফ দিয়েছিলাম বা ইমেজ দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে। যেমন দেখো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার ফলে আমাকে নিয়ে চলে গেছে কিন্তু, অর্থাৎ দ্বিতীয় ক্লাসের পরে আমি কি দিয়েছিলাম সেটাকে সেখানে কিন্তু নিয়ে চলে গেছে। এই যে দেখো এখানে একটা পিডিএফ দিয়েছিলাম, দেখো এখানে একটা পিডিএফ দিয়েছিলাম, এই পিডিএফটা তোমরা নামিয়ে নেবা। এখানে কি পিডিএফ দিয়েছি? চ্যাপ্টার 7 লেকচার 1.1 এবং লেকচার 1.2 রিলেটেড অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক দেওয়া আছে এখানে। সুতরাং এখানে তোমরা এটা তোমরা নামিয়ে নিবা, রাইট? আচ্ছা, এখান থেকে ফিরে যাই। ক্লিয়ার? এখন দেখো তাহলে অনুরূপভাবে এখানে আবার কি, এখানে এটা এক্সাম, তাহলে এক্সামে ক্লিক করলে এক্সাম দেওয়া যাবে। এখানে একটা এক্সাম দেওয়া আছে, দেখি এক্সামে যাই। এক্সামে যাবা, এক্সামে যাওয়ার পরে কি করতে হবে দেখো একটু। কই এক্সামের লিঙ্কে কি আসলে রে ভাই? এক্সামের লিঙ্ক দিয়েছিলাম, এখানে এক্সামের লিঙ্কটা মনে হয় ইয়া হয়ে গেছে, লিঙ্কটা ওখানে দেওয়া না। এক্সামের লিঙ্কটা কোথায় যে দেওয়া ছিল? এক্সামের লিঙ্ক কোন একটা জায়গায় দেওয়া আছে, আমি সেটা ফেসবুকের মানে আমার গ্রুপের ভিতরে যাই দেখিয়ে দিচ্ছি যে এক্সাম কোথায় হয়েছে। এখানে লিঙ্কটা কোনো কারণে হয়তো বা ওই যারা যখন আপডেট করেছে এটা দেখাচ্ছে না। যাই হোক, তাহলে এই হচ্ছে মাস্টার গ্রুপের ক্লাসের ফরম্যাট। আমি এবার মনে করো ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারে যাব। সেকেন্ড পেপারের কমপ্লিটেড চ্যাপ্টার হচ্ছে বহুপদী। ও সরি, তার আগে আমি 9 নম্বর চ্যাপ্টারটা একটু বলে নিই। দেখো 9 নম্বর চ্যাপ্টারে টোটাল ক্লাস হয়েছে আমার এখানে 10টা। টোটাল ক্লাস হয়েছে 10টা। যারা 23 ব্যাচের স্টুডেন্ট তাদেরকে বলছি, তারা ক্লাস শুরু করবা 6 নম্বর থেকে। তারা ক্লাস শুরু করবা 6 নম্বর থেকে, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। 23 ব্যাচের যারা স্টুডেন্ট তারা ক্লাস শুরু করবা 6 নম্বর থেকে, 6 নম্বর থেকে, রাইট? আর যারা 21 এবং 22 তারা শুরু করবা 1 নম্বর থেকে সিরিয়ালি 10 নম্বর পর্যন্ত চলে যাবা। ওকে, এখানে দেখবা যে কোন ক্লাসে পিডিএফ দেওয়া আছে, কোন ক্লাসে কি করা আছে, এখানে সব দেওয়া আছে কিন্তু, ঠিক আছে বাবা? তাহলে মাস্টার গ্রুপের ক্লাস এইভাবে সাজানো আছে। আচ্ছা, এবারে আসো আমি আবার আমার গ্রুপে গেলাম একটু, তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারছি তো নাকি? এটা আবার কি আসলো? তো যাই হোক, এবারে দেখো বাবা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভেরি গুড। তাহলে আমি তো এখানে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি। এবারে দেখো মাস্টার গ্রুপের তো কমপ্লিট। 23 ব্যাচের স্টুডেন্টরা কিভাবে পড়ালেখা শুরু করবে ইতিমধ্যে আমি কিন্তু বলেই দিয়েছি। 23 ব্যাচের স্টুডেন্টরা সর্বপ্রথম পড়া শুরু করবে ত্রিকোণমিতি।
ত্রিকোণমিতির 7 নম্বর চ্যাপ্টারের 1.1, 1.2, 2, 3, 4 এই লেকচারগুলো একবার তামা করে ফেলবে। তারপরে চলে যাবে নবম চ্যাপ্টারে। নবম চ্যাপ্টারও প্যারালালি কিন্তু করতে হবে, কারণ নবম চ্যাপ্টারের ক্লাস রানিং আছে, চলমান আছে, রাইট? 23 ব্যাচের স্টুডেন্টরা 6 নম্বর ক্লাস থেকে শুরু করবা। এখন আসো, যদি তুমি ওয়েবসাইটে না যেয়ে তুমি যদি এখানে যাও, তাও কিন্তু তুমি সব ক্লাসগুলো পেয়ে যাবা। যেমন এখানে যদি যাও, এখানে গেলেও কিন্তু সব ক্লাস পেয়ে যাব। আমি কিভাবে পাবো দেখো, জাস্ট এই যে প্রথম যে নোটিশটা, এই যে দেখো, কমপ্লিট কোর্স প্ল্যান অ্যান্ড রুটিন, উচ্চতর গণিত প্রথম পত্র। এই প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার আপকামিং, এটা এখনো মাস্টার গ্রুপে ক্লাস হয়নি। ভেক্টর আপকামিং ক্লাস হয়নি। তাহলে ক্লাস হচ্ছে কোথায়? 7 নম্বর চ্যাপ্টার সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত রানিং। এই রানিং এখানে রুটিন দেওয়া আছে শনি সোম বুধ 10:30টায়। এই জিনিসগুলো দেখলেই তো ছেলেমেয়েরা সব বোঝার কথা যে কখন কখন ক্লাস হয়। লেকচার 1 আমাদের হয়ে গেছে। দেখো, লেকচার কন্টেন্ট, অর্থাৎ এই ক্লাসে আমি কি কি করাবো সেটার কন্টেন্ট আছে এই লিংকে। তুমি ভিডিও ক্লাস দেখতে চাইলে ক্লাস করবা এই লিংকে। তাহলে কাজ শেষ। 1 নম্বর 1.1, 1.2 এর ক্লাস, ভিডিও লেকচার লিংক, ভিডিও ক্লাস লিংক, রিলেটেড কোশ্চেন ব্যাংক লিংক এখানে দেওয়া আছে, কিন্তু এখানে তুমি পেয়ে যাবা। কিন্তু ওয়েবসাইটে সুন্দর করে সাজানো আছে। লেকচার 2 এর ভিডিও লিংক দেওয়া আছে। এবার লেকচার 1.1, লেকচার 1.2, লেকচার 2 এর উপরে একটা এক্সাম নেওয়া আছে, এই যে এক্সামটা দেওয়ার জন্য। এবারে বলি, যারা নতুন জয়েন করেছো, গত 1 সপ্তাহ থেকে যারা নতুন জয়েন করেছো, তারা সবাই পরীক্ষা এখনো দিতে পারছো না। কেন দিতে পারতেছো না জানো? তোমাদের মোবাইল নাম্বারগুলো এখনো সফটওয়্যারে ইনপুট দেওয়া হয়নি। আগে সবাই পরীক্ষা দিতে পারে। তো পরীক্ষাটা দেওয়ার একটু নিয়মটা বলি। তোমরা কি করবা, যেখানে পরীক্ষা দেওয়া আছে পরীক্ষার লিংকে ঢুকে যাবা। দেখো, আমি পরীক্ষার লিংকে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে তোমাকে বলবে যে প্লিজ এন্টার ইওর পার্সোনাল সেল নাম্বার গিভেন ইন গুগল ফর্ম উইদাউট +880 or UMC সিন নাম্বার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা 23 ব্যাচের স্টুডেন্ট বা যারাই হও না কেন, এই গ্রুপে যারা জয়েন করেছো, যারা গুগল ফর্ম পূরণ করো নাই, তারা পরীক্ষা দিতে পারবা না। গুগল ফর্ম পূরণ করার সময় তোমার পার্সোনাল নাম্বার, স্টুডেন্টের পার্সোনাল নাম্বারে যেটা নাম্বারটা তোমরা দিয়েছো, +880 বাদ দিয়ে, অর্থাৎ 1 থেকে শুরু করে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে স্টার্ট করলেই প্রশ্ন আসবে। সেই প্রশ্নের অ্যান্সার করে সাবমিট দিলে সাথে সাথে সেই পরীক্ষার সলভ শিটও তোমরা পেয়ে যাবা। খুবই সিম্পল পরীক্ষা দেওয়াটা। কি ক্লিয়ার? এবং পরীক্ষাটা দেওয়ার জন্য তোমাকে কি কি পড়তে হবে দেখেছো? লেকচার 1.1, লেকচার 1.2 এবং 2 ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এর। কি ক্লিয়ার? সবাই পালাচ্ছে নাকি? এই সালেক বিন হোসেন, আলিফ ভাইয়া এবং শোভন, তোমরা একটু সহযোগিতা করবা। ছেলেমেয়েরা গ্রুপে যখন মানে প্রশ্ন করে, মানে কিভাবে অ্যাপে ঢুকে বা আমাদের ওয়েবসাইটে ঢুকে ক্লাসগুলো সিরিয়ালি পাবে, তোমরা একটু সহযোগিতা করো ভাইয়া আমাকে। এবং তোমরা যতটুকু জানে, এসএসসি 21 হয়ে মহাবিপদে পড়ে গেছি, তাই 21 ব্যাচ বলছে। কি ক্লিয়ার? তো যাই হোক, তাহলে এইভাবে পরীক্ষার সাবমিট করলে পরীক্ষার প্রশ্ন আসবে, সেই অ্যান্সার করবা তুমি, নির্দিষ্ট টাইম থাকবে। ওই মোবাইল নাম্বার ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবা না। কি ক্লিয়ার? তো ভেরি গুড। তাহলে এটা নিয়ে আমাদের কোনো কথা নাই আসলে। তাহলে আমরা এখানে চলে গেলাম আবার। এবার দেখো লেকচার 3, সপ্তম অধ্যায়ের লেকচার 3 এর ভিডিও লিংক, লেকচার 4 এর ভিডিও লিংক। তারপরে তার লেকচার হয়নি। লেকচার 5 যখন হবে তখন লেকচার 5 এর ভিডিও এখানে লিঙ্কটা দিয়ে দেবো। আবার ওয়েবসাইটেও থাকবে। অর্থাৎ ফেসবুকে যদি তুমি ঘুরে বেড়াতে না চাও, তাহলে তোমরা ওয়েবসাইটে ঢুকবা। ওয়েবসাইটে ঢুকে সব সিরিয়ালি পেয়ে যাবা। ওকে, এবার আসো, অন্তরীকরণ চ্যাপ্টার আমাদের রানিং, ফাংশন চ্যাপ্টারটা আপকামিং। তাহলে অন্তরীকরণ রানিং, এই অন্তরীকরণ কি কি বার ক্লাস হয়? রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10:30টায়। এখানে আমাদের 10টা ক্লাসেরই লিঙ্ক দেওয়া আছে। দেখো বাবা, দেখো 10টা ক্লাসেরই লিঙ্ক দেওয়া আছে। 10টা ক্লাসেরই মনে হয় লিঙ্ক দেওয়া আছে। 8, 9, এই যে 10টা ক্লাসেরই লিঙ্ক দেওয়া আছে।
আজকে আমাদের কথা ছিল 11 নম্বর ক্লাস হওয়ার কথা, আজকে কয়টায় গো, 30 তারিখে, সরি এটা তো হয়নি গতকালকে, সেটা আজকে ছিল, আজকেও সেটা হয়নি। কেন হয়নি কারণটা আমি তোমাদেরকে বলছি না আপাতত। মোর ক্লাসেস লোডিং মানে কি আরো ক্লাস আসতেছে। তাহলে আমাদের এইভাবে আমি তো এই অ্যানাউন্সমেন্টের ভিতরে গেলেই পেয়ে যাবো যে আসলে কোনটার পরে কি পড়তে হবে। কি ক্লিয়ার? 23 ব্যাচ বা নতুন যারা জয়েন করেছো তাদের কি আর কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তোমরা একটু বলো তো বাবা। বলো তো বাবা। বলো তোমরা 23 ব্যাচ যারা আছে তারা আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে একটু বলো তো বাবা তোমরা একটু প্লিজ, বা যারা নতুন জয়েন করেছো তারা একটু আমাকে বলো। প্লিজ বলো বলো বলো। মারুফ আহমেদ ক্লাসই তো নিচ্ছি রে পাগলা। ফারিয়াতানা এত স্টুডেন্ট দেখে ভালো লাগতেছে। ফারিয়াতানা তোমাদের দোয়াই। এম এ ময়ন ভাইজান শনি সোম বিকালে ফিজিক্স মাস্টার প্রোগ্রামে ক্লাস থাকে। ওকে। নাহিদ রেজা জ্বর কার এসছে? কোনো সমস্যা নাই ভাই, নো প্রবলেম। রসনারা আইডি থেকে যে ক্লাস করছে, রসনারা অবশ্যই আন্টির নাম আমি জানি না, আচ্ছা যেই হোক, তুমি একটু বাবা 23 সালের স্টুডেন্টদেরকে একটু তোমরা প্রমোট করিও। আর ইয়োসা শিহাব ভাইয়ের ছেলে, ইয়োসা বাবা শোনো, তুমি তোমার বন্ধুদের যারা নতুন জয়েন করতেছে বা যারা বুঝতে পারতেছে না তাদেরকে একটু ধরাই দিও যে এইভাবে এইভাবে ক্লাস করতে হয়, এবং মাস্টার গ্রুপের ক্লাস কেমন হচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। ওকে, কোনো সমস্যা নাই অর্থী। ওকে, ভেরি গুড। তো আজকে ভাই নিজের কোনো পার্সোনাল নাম্বার নাই, তাই ফর্মে ওই পিকে নাম লিখে দিছি, কোনো নাম্বার দেই নাই। এখন এক্সাম দিব কেমনে? আসিফ মাহমুদ তুমি আমাকে কালকে সকালে ফোন দিও, আমি তোমার বাবা বা মায়ের নাম্বার তোমার পার্সোনাল নাম্বারে ওখানে দিয়ে দেবো নি। আমার এখন আটকাচ্ছে না। আজকে ক্লাস করাবেন না? ওয়াসিফ ইর্তিজা, হ্যাঁ করাবো, খুব সুন্দর একটা জিনিস করাবো, তোমরা সবাই আমার পাশে থাকিও। আবার কি হলো ভাই এখানে? কি আসে এগুলো? এগুলো এখানে কেন আসে দেখো তো। এই মেসেঞ্জারে মেসেজ আসতেছে, মানে ইয়া খোলা আছে তো ওই জন্য আর কি। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই ভাইয়া। আমরা একটু কিছু জিনিসপত্র আজকে শিখবো অফ ক্লাস আর কি আজকে। হ্যাঁ, একটু দেখো। আচ্ছা, অ্যাক্রোবেট ডকুমেন্ট কিসের এটা আসলে? কি আসলে এটা বুঝলাম না, পাগলের মতো। এটা কোত্থেকে আসলে? এটা চলে গেছে। দেখো ভাইয়া, আজকে একটু অফ টপিক নিয়ে আলোচনা করব। কিছু জিনিসপত্র আমার প্রয়োজন সামনে ত্রিকোণমিতির, বা আজকে কি বার? আজকে তো শনিবার, তাই না? আরো কিছু জিনিসপত্র যেগুলো আমার প্রয়োজন ত্রিকোণমিতির ক্লাস করাতে গিয়ে, এবং ফিজিক্স ম্যাথের বিভিন্ন শাখাতে এই জিনিসটা প্রয়োজন হবে। ওকে, সেটা হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে কয়েকটা জিনিস, এখানে যারা 23, 22, 21 যারাই আছো না কেন, আজকে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে মুখস্থ লেখাবো। সর্বপ্রথম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র লেখাবো। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটার আগেও লেখাইছি, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এটা একটা অসীম ধারা, অসীম পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল সিরিজ এটা। রাইট? যারা 23 ব্যাচ তারা আপাতত এটা মুখস্থ করে নাও। কোনো একদিন তোমরা এটার
প্রুফও পেয়ে যাবা, রাইট? কারণ ওই পর্যায় পর্যন্ত আমরা এখনো যাইনি যে এটার প্রুফ আমি এখনই তোমাদেরকে শিখাইতে পারবো। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? 1 প্লাস এক্স বাই, এটা মনে রাখা খুবই সহজ, এক্স এর পাওয়ার যত হবে নিচে তত ফ্যাক্টোরিয়াল হবে। ফ্যাক্টোরিয়াল মানে গৌণিক মান, এটা তোমরা জানো। 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো দিস ইজ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। আরেকটা সূত্র লাগবে আমার, সাইন এক্স এর একটা সূত্র লাগবে। সাইন এক্স এর মান যদি রেডিয়ানে পরিমাপকৃত হয়, ডিগ্রিতে না, রেডিয়ানে পরিমাপকৃত হয়, এটারও একটা অসীম ধারা আছে। তোমরা তো সাইন এক্স ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ জানো, চিরকাল এটাই শিখে এসছো। বাট সাইন এক্স একটা অসীম ধারা, সেটা হচ্ছে এরকম, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এভাবে চলতে থাকে অসীম পর্যন্ত। দিস ইজ সাইন এক্স এর এক্স মানে অসীম বিস্তৃতি, সাইন এক্স এর অসীম বিস্তৃতিটি, এটা আপাতত তোমরা মুখস্থ রাখো। আর একটা লিখবো কজ এক্স। তাহলে সাইন এক্স এর সূত্রটা কিভাবে মনে রাখবা? সাইন এক্স এর সূত্রটা হচ্ছে এক্স এর বিজোড় ঘাত সম্বলিত, এক্স এর ঘাত যত হবে হরে তত ফ্যাক্টরিয়াল হবে, এবং একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে চলতে থাকবে। ওকে, অনুরূপভাবে cos x এর সূত্রটা হচ্ছে জোড় পাওয়ার গুলো, 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এই তিনটা সূত্র মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে নাও। কি লেখা হয়েছে কিনা বলো? এই তিনটা হয়েছে কিনা? এই তিনটা সূত্র তোমরা একটু লিখে নাও। সালেক বিন হোসেন আলিফ, হ্যাঁ এটা লেকচার হিসেবে কাউন্ট হবে ভাইজান, কারণ আমি এটা থেকে অনেক অনেক ভালো একটা জায়গায় যাব, সেটাতে আসতেছি আমি, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন না ত্রিকোণমিতির ক্লাস, এটা ট্রাইগোনোমেট্রির জন্য লাগবে, ট্রাইগোনোমেট্রি। ওকে, তিনটা সূত্র লেখা হয়ে গেছে, রাইট? এবার আসো আরেকটা জিনিস আমরা শিখবো আজকে। যেহেতু অনেক নতুন স্টুডেন্ট আছে, যেহেতু আমার কাছে অনেকেই জটিল সংখ্যা ক্লাস করে নাই, সেহেতু তাদের সবার উদ্দেশ্যে আমরা আজকে এই আই সম্পর্কে, আই অপারেটর নিয়ে একটু কথা বলবো। আই অপারেটর নিয়ে কথা বলবো। ওকে, বলছি হোয়াট ইজ আই, এখানে আসবো আমি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বাস্তব সংখ্যাগুলো দেখতে পাই 0 1 2 3 4 5, 0 -1 -2 -3 -4 -5 ইত্যাদি, রাইট? এই বাস্তব মানগুলোকে প্রকাশ করার জন্য একটা রেখা আমরা চিন্তা করি, যেটাকে বলি আমরা বাস্তব রেখা বা সংখ্যা রেখা। বাস্তব রেখা বা সংখ্যা রেখা, এইটা হচ্ছে সংখ্যা রেখা তোমরা বলো, এবং তোমরা বলো যে এটা এখানে একটা নিউট্রাল পয়েন্টটা থাকবে। নিউট্রাল পয়েন্ট হচ্ছে 0, যার সাপেক্ষে ধনাত্মকতা এবং ঋণাত্মকতা নির্ধারণ করা হয়। এবং আমি যদি বলি এই 2 মানে কি, এই 2 মানে কি, তুমি বলবা 0 ডানে 2 একক দূরে, এটা যদি 1 একক হয়, এটা 2 একক হয়, তাহলে এটা 2, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে 2, রাইট? আমি যদি বলি 3 অবস্থান কোথায়, তুমি বলবা বাস্তব অক্ষের ডান দিকে 3 একক দূরত্বে একটা বিন্দু, রাইট? -1 কোথায়, বলবা বাম দিকে 1 একক দূরত্বে, এটা -1। এখন প্রশ্ন হচ্ছে এখানে +1 আর এটা হচ্ছে -1, ডান বাম বুঝাইতে, 0 সাপেক্ষে ডান বাম বুঝাইতে এখানে প্লাস মাইনাস ইউজ করা হয়েছে, রাইট? অর্থাৎ 0 সাপেক্ষে ডানের পাশটাকে আদি অক্ষরেখা হিসেবে বিবেচনা করা হয়েছে। ভেরি গুড। তাহলে এটা কত হবে? এটা হবে -2। এটা তোমরা জানো, এটা বাস্তব রেখা। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা যে রেখার মাধ্যমে প্রকাশ করি তাকে বলা হয় বাস্তব রেখা বা সংখ্যা রেখা। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো রেনে দেকার্তেস, এবং আমি আরো একটা কথা তোমাদেরকে বলতে চাই, প্রত্যেকটা বাস্তব সংখ্যার, প্রত্যেকটা জিনিসের একটা একক থাকা দরকার। প্রত্যেকটা জিনিসের একটা একক থাকা দরকার। কি থাকা দরকার? একক থাকা দরকার। যেমন
আমি যখন 5 বসাই তখন কিন্তু তোমরা বোঝো এটা একটা বাস্তব সংখ্যা, রাইট? বাট যখন আমি 5 এর পাশে কেজি বসাই এটা কিন্তু বাস্তব সংখ্যা না, এটা কিন্তু বাস্তব সংখ্যা না, রাইট? 5 এর পাশে যখন কেজি বসাই তখন তোমরা বোঝো যে এইটা কারো একটা ভর বোঝায়, কোন একটা বস্তুর ভর 5 কেজি। ক্লিয়ার? শুধু 5 যখন লিখি তখন তুমি বোঝো এটা একটা বাস্তব সংখ্যা, রাইট? 5 এর সাথে অ্যাকচুয়ালি একটা 1 থাকে, এটা তোমরা জানো না, তাই এই 1 কে বলা হয় বাস্তব সংখ্যার একক, 1 কে বলা হয় বাস্তব সংখ্যার একক। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি 5 এর পাশে আমি এখানে এম দিব, মিটার দিব, তখন তোমরা কিন্তু 5 কে তুমি বাস্তব সংখ্যা বলতে পারবা না, বা এটা কারো ভরও না। এটা কি বুঝবা? তুমি কারো একটা দৈর্ঘ্য বুঝবা 5 মিটার। আজকে গল্পের মাধ্যমে কিছু জিনিসপত্র আমরা শিখতে চাই বাবা, মন খারাপ করি না, অধৈর্য হয়ে বের হয়ে যায় না গ্রুপ থেকে, ওকে? তাহলে 5 এর পাশে যখন এম বসাবো তখন এটা বুঝাবে 5 মিটার কারো দৈর্ঘ্য। শুধু 5 যখন বসাবো তখন বুঝবা এটা বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব অক্ষ বরাবর 5 একক দূরত্বের একটা বিন্দু বোঝায়, ডান দিকে, 0 বিন্দু থেকে ডান দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেনে দেকার্তেস তোমরা জানো যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা চালু করলেন তখন তিনি বললেন যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উনি বললেন যে কোন একটা বিন্দুর, অর্থাৎ সমতলে কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য দুইটা মাত্রা প্রয়োজন হয়, দুইটা মাত্রা প্রয়োজন হয়, রাইট? মেঝের উপরে কোন একটা বস্তু যদি থাকে তার এক্সাক্ট অবস্থান নির্ণয় করার জন্য দুইটা মাত্রা প্রয়োজন হয়। আমি যদি বলি এই যে মেঝের উপরে এখানে একটা আমার এই মাল্টিপ্লাগ আছে, এই মাল্টিপ্লাগটা কোথায় আছে? আমি যদি বলি এই ওয়াল থেকে 2 হাত দূরে আছে, 2 হাত দূরে তো এখানেও হতে পারে, 2 হাত দূরে তো এখানেও হতে পারে, তাহলে এই ওয়ালের সাপেক্ষে 2 হাত দূরে ওটার এক্সাক্ট অবস্থান নির্ধারণ করা যায় না। ওটার এক্সাক্ট অবস্থান নির্ধারণ করার জন্য আমি যদি বলি এই ওয়াল থেকে 2 হাত দূরে, ওই ওয়াল থেকে 5 হাত দূরে, তাহলে কিন্তু এক্সাক্ট একটা বিন্দু পাওয়া যায়, রাইট? তো সমতলে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য দ্বিমাত্রিক স্থানাঙ্কের প্রয়োজন হয়, দ্বিমাত্রিক স্থানাঙ্কের প্রয়োজন হয়। তাহলে দেখো এই বিন্দুটাতে যখন আসবা তুমি, মনে করো এখান থেকে এর উপর লম্ব টানলাম, এইটুকুর দৈর্ঘ্য 2 একক আর এইটুকুর দৈর্ঘ্য 3 একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার তোমাদেরকে বলতে চাই এই বিন্দুটার স্থানাঙ্ককে দেকার্তেস এইভাবে প্রকাশ করলেন 2, 3, রাইট? কিন্তু মিস্টার গাউস সাহেব উনি চিন্তা করলেন, আচ্ছা 2 একটা বাস্তব সংখ্যা, 3ও একটা বাস্তব সংখ্যা, রাইট? 2 তো বাস্তব রেখা বরাবর থাকে, 3ও তো একটা বাস্তব সংখ্যা, এটাও তো বাস্তব রেখা বরাবর থাকা উচিত, রাইট? তখন চিন্তা করে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে এক্স অক্ষকে যদি আমরা বলি রিয়াল অ্যাক্সিস, এইটাকে আমরা বলবো ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, ওকে? ইমাজিনারি অ্যাক্সিস। এখন আমার প্রশ্ন, রিয়াল অ্যাক্সিস বরাবর দেখো আমি এক্স অক্ষ বরাবর বাস্তব সংখ্যা বসবে, ওয়াই অক্ষ বরাবর ইমাজিনারি সংখ্যা বসবে, রাইট? অবাস্তব, কারণ 3 কিন্তু বাস্তব সংখ্যা, এটা তোমাকে মানতেই হবে, 2 কিন্তু বাস্তব সংখ্যা, এটা তোমাকে মানতেই হবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন এরা খুব ঝামেলায় পড়ে গেলেন। তাহলে দেখো আমি যদি বলি 2 × 1 আছে, এর সাথে প্লাস 3 × 1 আছে, এইটা দ্বারা আমরা কি বুঝবো? এইটা দ্বারা বোঝানো হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ বাস্তব রেখায় 0 বিন্দুর সাপেক্ষে 2 × 1 হচ্ছে বাস্তব সংখ্যার একক, অর্থাৎ 0 থেকে 2 একক ডানে যাও, 2 একক ডানে গেলাম, প্লাস মানে সেখান থেকে, প্লাস মানে আরো ডানে যেতে হবে, প্লাস মানে ডানে যাওয়া, প্লাস মানে ডানে যাওয়া, রাইট? তাহলে 3 × 1 মানে সেই 2 থেকে আরো 3 একক ডানে যাও, 3 একক ডানে 1, 2, 3, তার মানে এটা হয়ে যাবে তখন 5। দেখো 2 আর 3 5,
তো 2 ইন্টু 1 3 ইন্টু 1 2 প্লাস 3 মানে কিন্তু এই জিনিস বোঝায়, অর্থাৎ বাস্তব রেখা বরাবর 2 একক যাও, সেখান থেকে আরো ডাইনে 3 একক যাও। কি ক্লিয়ার? এটুকু আমি বুঝাতে পারলাম কিনা? এগুলো খুবই সিম্পল বিষয়। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো, যখন আমি বললাম যে বাস্তব রেখা বরাবর বাস্তব সংখ্যা বসবে, কিন্তু ওয়াই অ্যাক্সিসের নামকরণ করা হলো এটা একটা অবাস্তব রেখা, রাইট? ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে ওয়াই অক্ষটা হচ্ছে, তাহলে এক্স অক্ষটা কি হচ্ছে? এক্স অক্ষ হচ্ছে রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ। আর ওয়াই অক্ষটাকে কি নামকরণ করা হলো? এটা হচ্ছে অবাস্তব অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস, অবাস্তব অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। এইবারে লোকজন বললেন তখন, ঠিক আছে, ইমাজিনারি প্রথম অক্ষরটাকে আমরা আই বলবো, যেটা কিনা ইমাজিনারি অ্যাক্সিস বরাবর একক হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? একক হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি 3 এর পাশে এম দিলে এটা দৈর্ঘ্য বোঝায়। 3 এর পাশে এম দেওয়া মানে কারো দৈর্ঘ্য 3 মিটার, 3 এর পাশে কেজি দেওয়া মানে কারো ভর 3 কেজি। এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুমি মনে রাখবা 3 এর পাশে যদি আই থাকে তাহলে বুঝবা মূল বিন্দু থেকে, অর্থাৎ এক্স অক্ষ থেকে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 3 একক যেতে হবে, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 3 একক যেতে হবে। তাহলে আইটা কি? আই হচ্ছে ইমাজিনারি একটা একক বোঝানো হয়, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যাওয়ার জন্য একটা একক বোঝানো হয় এই 3 আই দ্বারা, মানে আই দ্বারা, রাইট? তাহলে 3 পাশে আই থাকা মানে কি? এটা আর বাস্তব সংখ্যা, বাস্তব রেখা বরাবর যাবে না, এটা কোন অক্ষ বরাবর যাবে? ওয়াই অক্ষ বরাবর যাবে। কি ক্লিয়ার কিনা বাবা বলো? কি ক্লিয়ার? ওকে, মানে ওয়াই অ্যাক্সিসকে কেন ইমাজিনারি অ্যাক্সিস বলা হয়েছে এটা তোমাদের প্রশ্ন। আসলে দেখো, রেনে দেকার্তেস যখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করেছিলেন তখন কিন্তু বাস্তব সংখ্যার মাধ্যমেই উনি এটাকে প্রকাশ করেছিলেন, রাইট? আর ওয়াই অক্ষটা আসলে ইমাজিনারি অ্যাক্সিস কেন? ওয়াই অক্ষ বরাবর তো কখনো বাস্তব সংখ্যা বসতে পারে না, কিন্তু এই বরাবর তো একটা দৈর্ঘ্য তো আছে। তাহলে আমি এটা বোঝানোর জন্যই ওটা কল্পনা করে নেওয়া হয়েছে যে এই দিকে একটা অক্ষরেখা আছে, দ্বিমাত্রিক অক্ষরেখার জন্য একটা আদি অক্ষরেখা আর একটা হচ্ছে ওয়াই অক্ষরেখা, যেটাকে আমরা কল্পনা করে নিয়েছি যে এইটা এর উপরে লম্ব বরাবর আরেকটা অক্ষরেখা আছে, যে কাল্পনিক রেখা, রাইট? এবং এই কাল্পনিক রেখা বরাবর আমি তো বাস্তব সংখ্যা বসাতে পারবো না, তাহলে এর সাথে আমি একটা একক মনে করব যে এই বরাবর যে আই যদি থাকে 3 এর সাথে, তাহলে বুঝবো এটা ওয়াই অক্ষ বরাবর যাবে, রাইট? এখন আসো ভাইজান, এখন যদি আমি তোমাকে বলি যে 2 প্লাস 3i আছে, এটা মানে কি বুঝবা, রাইট? তোমাকে তাহলে বলতে হবে এটা মানে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু i। এইটা দ্বারা তোমাকে বুঝতে হবে 2 যাবে 1 কোন অক্ষ বরাবর একক নির্দেশ করে? বাস্তব অক্ষ বরাবর। 2 যাবে বাস্তব রেখা বরাবর, সেখান থেকে প্লাস মানে উপরের দিকে, মাইনাস মানে নিচের দিকে, এটা বোঝানো হয়। মূল বিন্দুর সাপেক্ষে ওয়াই অক্ষের উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। প্লাস মানে সেখান থেকে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 3 একক যেতে হবে। তাহলে এইটা মানেই কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার 2 3 বিন্দু বোঝায়। 1 2, এখান থেকে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 3 একক যেতে হবে। 1 2 3, দিস ইজ কল্ড 2 3। এটা স্থানাঙ্ক আকারে লিখলে দেকার্তেস লিখে এইভাবে, বাট কাল্পনিক জগতের লোকজনরা লিখে এইভাবে 2 প্লাস 3i। তার মানে যাহাই 2 প্লাস 3i সেটাই 2 3 বিন্দু। যাহাই 2 প্লাস 3i, এটা দিয়ে একটু সুবিধা হয় কি জানো? কারো কোনো প্রশ্ন থাকে না। 2 এর সাথে 1 আছে, অর্থাৎ 2 যাবে বাস্তব অক্ষ বরাবর, 3 এর সাথে i আছে মানে 3 যাবে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আস্তে আস্তে আমি মানে আসল জায়গায় চলে যাচ্ছি। মনে করো আমি যদি তোমাকে বলি যে এই বিন্দুটার অবস্থান কত, দিস ইজ
টু মনে করো, এটুকু 1 ইন্টু 2 মানে 2, মানে এখানে 2 ঘর আছে, 2 একক, রাইট? জাস্ট 2 এর অবস্থান এখানে। আমি এবার তোমাকে বললাম 2 মানে কিন্তু 2 প্লাস 0 ইন্টু আই। তাহলে এটা দ্বারা বুঝবো বাস্তব অক্ষ বরাবর 2 একক দূরে, কাল্পনিক অক্ষ বরাবর 0 একক দূরে যে বিন্দুটা সেটাই 2 এর অবস্থান, রাইট? এবং এই জিনিসটাকে যদি আমরা স্থানাঙ্ক দিয়ে লিখি তাহলে হবে 2 0, এটা হবে 2 0 স্থানাঙ্ক দিয়ে যদি লিখি। তাহলে দেখো 2 প্লাস 0 ইন্টু আই, তাহলে 2 যাবে বাস্তব অক্ষ বরাবর, 0 যাবে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর। এককই আমাকে বলে দিবে যে কোনটা কি নির্দেশ করে। এইবারে আমি তোমাকে বললাম ভাইজান যে ঠিক আছে, তুমি এবার 2i বের করো। হোয়াট ইজ 2i? 2i এর অবস্থান কোথায়? এইবারে আমি তোমাকে যদি বলি দিস ইকুয়াল টু 0 প্লাস 2i, এটা দ্বারা তুমি কি বোঝাচ্ছ? তুমি বোঝাচ্ছ বাস্তব অক্ষ বরাবর 0 একক যেতে হবে, কাল্পনিক অক্ষ বরাবর প্লাস 2। তাহলে এটাই হচ্ছে 0 এর অবস্থান, প্লাস 2 এর অবস্থান কোথায়? 1 2, দিস ইজ 2i। দেখো বাস্তব অক্ষ বরাবর 0, কাল্পনিক অক্ষ বরাবর 2, রাইট? অর্থাৎ 2i এর অবস্থান এখানে, অর্থাৎ 0 2 বিন্দুতে, 0 2 বিন্দুতে, কারণ স্থানাঙ্ক আকারে লিখলে 0 2 বিন্দু, তাহলে 2i, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন গণিতবিদরা আস্তে আস্তে অনেক কিছু প্রকাশ করা শুরু করে দিলেন। বললেন ওরে 2, তুমি যখন এখানে 2 ছিলা শুধু, তখন তুমি ছিলা x অক্ষের উপর, তুমি ছিলা x অক্ষের উপরে। যখন আমি 2i দিয়েছি, 2i এর ব্যাখ্যা অনুসারে 2i এর অবস্থান y অক্ষের উপরে। এইবারে লোকজনরা চিন্তা করলেন তাহলে i এর নিশ্চয়ই একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? 2 যখন একাকী ছিল তখন ভালোই ছিল, তখন x অক্ষের উপরে ছিল। যখন 2 এর সাথে i গুণ হলো, সেটা কিন্তু আর x অক্ষের উপরে থাকতে পারলো না, সেটা কোথায় গেল? y অক্ষের উপরে চলে গেল। কোথায় গেল? y অক্ষের উপরে। তাহলে আমি যদি বলি এই যে 2 বিন্দু, মূল বিন্দু থেকে এই বিন্দুর সরলরৈখিক যে ডিসটেন্স, এইটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। তাহলে এই বিন্দুর রেডিয়াস ভেক্টর এইটা, রেডিয়াস ভেক্টর এইটা। এখন দেখো এই রেডিয়াস ভেক্টরটা এরকম হয়ে গেছে, আগে ছিল এখানে, এখন হয়ে গেছে এরকম। তার মানে এটা কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? এটা 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। কোন দিকে ঘুরেছে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে। তখন গণিতবিদরা চিন্তা করলেন, ইরে শালা, আই তো হেভি জিনিস। কিরকম? আয়ের তো হেভি ক্ষমতা। কিরকম ক্ষমতা? রে আই যদি কোন একটা ব্যক্তি ঘুমিয়ে থাকে, আয় দ্বারা গুণ করলে সে দাঁড়িয়ে যাবে। চিন্তা করো, এখানে তুমি মনে করো সকালবেলায় ঘুমিয়ে আছো, তোমার প্রাইভেট আছে, সকালবেলায় স্যারের কাছে যেতে হবে, তুমি ঘুম থেকে উঠতেছো না, তোমার বাবা মা যদি জানে যে একে আয় দ্বারা গুণ করলে এ লাভ দিয়ে উঠে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আয়ের ক্ষমতা হচ্ছে এইটা যে কোনো সংখ্যার রেডিয়াস ভেক্টরকে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরাইতে পারে। তাহলে আই এখন থেকে আমরা বলবো একটা অপারেটর। আই একটি অপারেটর, আই একটি অপারেটর, আই একটি অপারেটর। কিরকম অপারেটর? যে অপারেটর দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যার রেডিয়াস ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে? আরেকটি অপারেটর যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে, যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটির রেডিয়াস ভেক্টর, সংখ্যাটির রেডিয়াস ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। এটা মনের খাতায়, স্মৃতির পাতায় লিখে রাখো, ফোটায় ফোটায়, যে আই হচ্ছে এমনই একটা অপারেটর যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি ঘুরে না, সংখ্যাটির রেডিয়াস ভেক্টর। হোয়াট ইজ রেডিয়াস ভেক্টর?
মূল বিন্দু এবং ওই সংখ্যা নির্দেশক যে বিন্দু, সরলরৈখিক যে সরলরেখাটা, ডিস্টেন্স নির্দেশক যে সরলরেখাটা, ওই সরলরেখাটাকে বলা হচ্ছে রেডিয়াস ভেক্টর। তাহলে এই বিন্দু রেডিয়াস ভেক্টর কি? এই মূল বিন্দু থেকে সোজা টানবা, দিস ইজ কল্ড এই বিন্দু রেডিয়াস ভেক্টর, রাইট? তাহলে যে কোনো সংখ্যাকে আই দ্বারা গুণ করলে আয়ের পরিচয় কি? এখন থেকে আয়ের পরিচয় হচ্ছে আই এমনই একটা অপারেটর যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সংখ্যাটি রেডিয়াস ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, এখন যদি আমি তোমাদেরকে বলি যে এটা যদি মূল বিন্দু হয়, এটা যদি 1 বিন্দু হয়, রাইট? এটা যদি 1 বিন্দু হয়, তোমরাই শিখেছো স্যারদের কাছে ছোট কাল থেকে, মূল বিন্দুর সাপেক্ষে ডানে যে বিন্দুটা 1 দেখতে পাচ্ছ, সমান দূরত্বের বামের বিন্দুটার নাম হচ্ছে -1। এটা তোমরা জানেছো, কিন্তু ছোট কাল থেকে শিখতেছো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের সাথে আমার কথা আছে। আমি যদি এখন বলি এই 1 এর রেডিয়াস ভেক্টর কোনটা? এই 1 এর রেডিয়াস ভেক্টর এটা, এই 1 এর রেডিয়াস ভেক্টর এটা। এখন আমার প্রশ্ন, আমি এই রেডিয়াস ভেক্টরকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করবা? তোমার হাতে আর কি? 1 এর রেডিয়াস ভেক্টরকে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘোরাতে চাইলে কি করতে হবে? বলো বলো তো বাবা, কি করতে হবে? বলো। আমি 1 কে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘোরাবো, কি করতে হবে? তোমার হাতে আর কি? বলো প্লিজ। মাসুদ রানা, আমার এখন ঘুম পাচ্ছে, আমাকে কেউ আই দিয়ে গুণ করো। রাতুল হাসান বলছে আই দ্বারা গুণ করতে হবে, ভেরি গুড। রাতুল হাসান, জানি না তুমি নতুন না পুরাতন, নতুন হলে আলহামদুলিল্লাহ আই অপারেটর লাগবে, ভেরি গুড। শামসুজ্জা ইবনে আজিজ, তাহলে এটার সাথে আই দ্বারা গুণ করে দিই, তাহলে আই ইন্টু 1 মানে আই কে আই। কি ক্লিয়ার? সালেক বিন হোসাইন, রেডিয়াস ভেক্টর কিন্তু ভেক্টর রাশি না। রেডিয়াস ভেক্টর বলা হচ্ছে মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বলা হয় ওই বিন্দুর রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর মানে ভেক্টর রাশি না। ওকে, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি দেখো এই রেডিয়াস ভেক্টরকে আগে বলে রাখি, নোট করে রাখো, রেডিয়াস ভেক্টর কিন্তু ভেক্টর রাশি না। রেডিয়াস ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে কোন একটা বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বলা হয় ওই বিন্দুর রেডিয়াস ভেক্টর। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই রেডিয়াস ভেক্টরকে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি কোণে ঘোরানোর জন্য আমরা এটাকে আই দ্বারা গুণ করেছি, রাইট? আমি যদি এবার তোমাকে বলি এই রেডিয়াস ভেক্টরকে আমি আবার 90 ডিগ্রি কোণে ঘোরাতে চাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমি আবার 90 ডিগ্রি কোণে ঘোরাতে চাই, তাহলে তোমরা এবার কি করবা বলতে পারবা কি? বলো তো বাবা, এটাও তো 90 ডিগ্রি কোণে, যে যে অবস্থানে থাক না কেন 90 ডিগ্রি কোণে ঘোরানোর জন্য কে দায়ী? কোন অপারেটর দায়ী? ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে হবে রেডিয়াস ভেক্টরকে। তাহলে এই রেডিয়াস ভেক্টরকে 90 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানোর জন্য 1 কে আই দ্বারা গুণ করেছি। এই রেডিয়াস ভেক্টরকে যদি আমি আবার 90 ডিগ্রি কোণে ঘোরাতে চাই, তাহলে এইটাকে কি দ্বারা গুণ করতে হবে? এটাকে আবার আই দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আই দ্বারা গুণ করি, আই আর আই গুণ করলে কি হয় ভাইজান? আই স্কয়ার হয়, আই স্কয়ার হয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই সুন্দর একটা জিনিস পেয়ে গেছি, লক্ষ্য করো, আই স্কয়ারের অবস্থান এখানে, আর আমরা জানি এটা যদি +1 হয় এটা হবে -1, অর্থাৎ আই স্কয়ারের অবস্থানও যেখানে, -1 এর অবস্থানও সেখানে। এই হচ্ছে আই স্কয়ার ইকুয়াল টু -1। হোয়াট ইজ দিস? হায় হায়, বাস্তব সংখ্যায় এমন কোন বাস্তব সংখ্যা নাই যার উপরে বর্গ করলে নেগেটিভ হয়। আর আই হচ্ছে সেই ইমাজিনারি একক, সেই কাল্পনিক একক যার উপরে বর্গ করলে -1 হয়। এটা কোত্থেকে এসছে? এটা সংজ্ঞা থেকে এসছে, ওয়াই অক্ষ বরাবর একটা একক চিন্তা করে এসছে এটা ভাইজান, রাইট? তাহলে আই স্কয়ার ইকুয়াল টু -1। কি ক্লিয়ার?
আই হচ্ছে একটা সংখ্যা এখন আমার কাছে, জটিল সংখ্যার কাল্পনিক একক। আই হচ্ছে জটিল সংখ্যার কাল্পনিক একক বা অবাস্তব অক্ষ বরাবর একক, যার উপরে বর্গ করলে -1 হয়। এটা কোত্থেকে আসলো? এটা লজিক থেকে এসছে। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু -1। আরো কয়েকটা জিনিস বলি। তাহলে আই কিউব ইকুয়াল টু কত? আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই। আই স্কোয়ার মানে কি শিখলা তুমি? -1, তাহলে -i। তাহলে আই কিউব মানে -i, মাথায় রাখো, আই কিউব মানে -i। আমি যদি বলি এখন আই টু দি পাওয়ার 4 মানে কত? দিস ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে -1 ইন্টু -1, মাইনাসে মাইনাসে +1। তাহলে আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। তুমি এখান থেকে ব্যাখ্যা করতে পারবা, এই রেডিয়াস ভেক্টরকে আই দ্বারা গুণ করে এটা হয়, এটাকে আই দ্বারা গুণ করে এটা হয়, এইটাকে আবার আই দ্বারা গুণ করলে এটা আবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, দ্যাট ইজ এটা হবে আই কিউব। আই কিউব এটাকে আবার 90 ডিগ্রি কোণে ঘোরাইলে আই টু দি পাওয়ার 4, অর্থাৎ এই পয়েন্ট আবার আই টু দি পাওয়ার 4। আর আই টু দি পাওয়ার 4 মানে কি? 1। এই যে দেখো, আই টু দি পাওয়ার 4 মানে 1, আর আই কিউব মানে কি? -i। কিভাবে? আমরা জানি ওয়াই অক্ষ বরাবর উপরে যদি +i হয়, নিচের দিকে হবে -i। এটা এমনিতে বলা যায়, এই এখানে ফিলিংস থেকে বলা যায়। তাহলে আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i, আই টু দি পাওয়ার 4 মানে 1। মনে থাকবে? কি ক্লিয়ার কিনা বলো? আই টু দি পাওয়ার 4 মানে 1। ইয়েস। ফজল শতাব ক্লিয়ার ভাইয়া, এসএসসি 23। না ফজল শতাব, তুমি তো এসএসসি 23 না, মনে হচ্ছে না যে তুমি এসএসসি 23। অহনা মৃধা, হ্যাঁ এই হচ্ছে 23, কারণ এর বড় বোন আমার কাছে পড়তো। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? তাহলে আয়ের শুধু পরিচয় দেওয়ার জন্য আমি এইটুকু ক্লাস করাইলাম। এখন আসল ক্লাস শুরু। ওকে, এইবারে আসল ক্লাস শুরু। সেটা হচ্ছে এরকম যে দেখো ভাইজান, আমি তাহলে এটা একটু নোট করি। আই স্কোয়ার ইকুয়াল টু -1, আই কিউব ইকুয়াল টু -i, আই টু দি পাওয়ার 4 মানে 1, আই টু দি পাওয়ার 5 মানে আই। কেন আই হলে এটা তোমরা ব্যাখ্যা দিয়ে নিও। আই টু দি পাওয়ার 6 মানে -1, আই টু দি পাওয়ার 7 মানে -i, আই টু দি পাওয়ার 8 মানে 1। কেন হচ্ছে এগুলো তোমরা নিজেরা বুঝে লিও এবার। কেন? আই টু দি পাওয়ার 5 মানে কি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। আই টু দি পাওয়ার 4 মানে তো 1 ইন্টু আই। আই টু দি পাওয়ার 6 মানে কি? আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। আই টু দি পাওয়ার 4 মানে 1, আর আই স্কোয়ার মানে -1। আই টু দি পাওয়ার 7 মানে কি? আই টু দি পাওয়ার 7 মানে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই কিউব। আই টু দি পাওয়ার 4 মানে 1, আই কিউব মানে -i। কি ক্লিয়ার? এই কটা জিনিস আমার লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে জিনিসটা শেখাতে চাই, আসল কথা, আসল জিনিস যেটা আমি শিখাবো এখন, আসল জিনিস। লেখো, আমরা একটু আগে শিখেছি যে আমরা সবাই জেনেছি, আমরা জানি লিখব, তোমরা হয়তোবা জানো না অনেকে। আমরা জানি e to the power x equal to 1 plus x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus x to the power 5 by 5 factorial plus এভাবে চলতে থাকলো। এটা হচ্ছে e to the power x এর সূত্র। আমি আজকে এটা মুখস্থ করতে বলেছিলাম, তোমাদেরকে নোট করতে বলেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার শখ হইল আমি এই x এর জায়গায় আই থিটা বসাবো। আই থিটা, থিটা একটা কোণ, আর আই হচ্ছে ওই কাল্পনিক একক, জটিল সংখ্যার কাল্পনিক একক। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা দিস ইকুয়াল টু x এর জায়গায় আই থিটা, ডানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আই থিটা বসাবো। 1 প্লাস আই থিটা বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আই স্কোয়ার থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস I cube theta cube by 3 factorial plus I to the power 4 theta to the power 4 by 4 factorial plus I to the power 5 theta to the power 5 by 5 factorial। এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। কিচ্ছু করে নি ভাইজান, আমি শুধু x এর জায়গায় আই থিটা বসাইছি।
ওকে, এইবারে যে সকল পদে আই স্কোয়ার আই কিউব এগুলো আছে সেগুলোর মানগুলো বসিয়ে দিই। তাহলে 1 প্লাস আই থিটা বাই 1 ফ্যাক্টোরিয়াল, দূর মানুষজনের, আই স্কোয়ার মানে -1 তাহলে মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আই কিউব মানে মাইনাস আই, তাহলে মাইনাস আই ইন্টু থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, আই টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, আই টু দি পাওয়ার 5 মানে শুধু আই ইন্টু থিটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, আই টু দি পাওয়ার 4 মানে কিন্তু আই, 5 মানে আই, এটা বুঝাইছি কিন্তু আমি, কি ক্লিয়ার? কিচ্ছু করিনি বাবা। দিস ইকুয়াল টু, এখানে যে কটা পদ দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, 6টা পদের মধ্যে কিছু পদে আই নাই, আবার কিছু পদে আই আছে। ওকে, কিছু পদে আই নাই, আবার কিছু পদে আই আছে। যেগুলোতে আই নাই সেগুলো এক জায়গায় করি। তাহলে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এভাবে চলতে থাকলো অসীম পর্যন্ত। এগুলোতে আই ছিল না, এগুলোর সাথে আই ছিল না, যেগুলোর সাথে এবার আই আছে সেগুলো নেব। তাহলে প্লাস, এর সাথে আই আছে, এর সাথে আই আছে, আই কমন নিব। হ্যাঁ, এর সাথে আই আছে, আই কমন নিই। আই যদি আমি কমন নিই তাহলে থাকে কত দেখো, এখানে থাকবে শুধু থিটা, থিটা বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এভাবে চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই টু দি পাওয়ার আই থিটা মানে এই জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে প্রথমে লিখে দিয়েছিলাম যে দেখো ভাইজান, কি পড়ানোর জন্য আমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি আমি তো নিজেও জানি না। এই যে দেখো সাইন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। সাইন এক্স, এক্স না হয় যদি এটা থিটা হয় তাহলে এক্স এর জায়গায় থিটা হবে। সুতরাং তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো তো বাবা, যে এই যে আমরা যে জিনিসটা পাইলাম এইটা হচ্ছে তোমার cos থিটার সূত্র। দিস ইজ cos থিটা প্লাস দ্যাট ইজ আই ইন্টু সাইন থিটা, অর্থাৎ ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা। মনের খাতায় স্মৃতির পাতায়, মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো ফোটায় ফোটায়। ওকে, মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো ফোটায় ফোটায়। ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা। কি ক্লিয়ার বাবা? আর কিছু বলার আছে আমার এখানে? তোমরাই বলো, তোমরাই বলো। হ্যাঁ, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা। দিস ইজ কল্ড অয়লারের সূত্র, অয়লার্স থিওরাম, অয়লার্স অয়লার্স থিওরাম, অয়লারের সূত্র। কি ক্লিয়ার? এখন যদি আমি তোমাদেরকে বলি যে ই টু দি পাওয়ার, এখানে আই থিটা না লিখে ই টু দি পাওয়ার আই উজ্জ্বল লিখবা। ই টু দি পাওয়ার আই উজ্জ্বল ইকুয়াল টু কজ উজ্জ্বল প্লাস আই ইন্টু সাইন উজ্জ্বল। মনে রাখো ভাইজান, এই জিনিসটাকে যে তোমাদেরকে কত জায়গায় ব্যবহার করতে হবে তোমাদের ধারণাও নাই। তাহলে ই টু দি পাওয়ার আই উজ্জ্বল ইকুয়াল টু কজ উজ্জ্বল প্লাস আই সাইন উজ্জ্বল, রাইট? ই টু দি পাওয়ার আই পৃথিবী ইকুয়াল টু কস পৃথিবী প্লাস আই সাইন পৃথিবী। এখন যদি আমি বলি ই টু দি পাওয়ার আই এন থিটা, তাহলে এখানে এন বসাইছি, উজ্জ্বল না বসে এন থিটা বসাইছি, তাহলে থিটার জায়গায় এন থিটা বসো। তাহলে দিস ইকুয়াল টু cos n theta plus I sin n theta। ওয়াও! প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ই টু দি পাওয়ার আই এন থিটা ইকুয়াল টু cos n theta plus I sin n theta। এখন তোমরা বলবা ভাইয়া আমরা তো মেলা কিছু জানি জীবনে। কি কি জানো তোমরা? x টু দি পাওয়ার 6 মানে আমরা জানি x টু দি পাওয়ার 2 ইন্টু 3, এইটা ইকুয়াল টু আবার লেখা যায়, আপনি কি জানেন x স্কোয়ার এর উপরে পাওয়ার 3,
অর্থাৎ পাওয়ারে দুটা সংখ্যা যদি গুণ থাকে তাহলে একটা সংখ্যা লিখে পুরাটার উপরে পাওয়ার 3 দেওয়া যায়। এখানে n আর থিটা গুণ আকারে আছে, আমি এখন এটাকে লিখব e টু দি পাওয়ার i থিটা এই পুরাটার উপরে n, দিস ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ ই টু দি পাওয়ার i থিটা? ই টু দি পাওয়ার i থিটা মানে cos থিটা প্লাস i sin থিটা। এটা তো তোমরা শিখেছো, একটু আগে দেখেছি। ই টু দি পাওয়ার i থিটা মানে cos থিটা প্লাস i sin থিটা। এই পুরাটার উপরে পাওয়ার n দিতে হবে, যেহেতু এটার উপরে পাওয়ার n ছিল। দিস ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। এইটা মনের খাতায় কি বলবো তোমাদেরকে, পিছলে যেন পড়ে না যায় এরকম জায়গায় পাতায়, মানে কচুর পাতায় লিখে রাখলে হবে না, ঘর্ষণ যুক্ত পাতায় লিখে রাখতে হবে যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। কি ক্লিয়ার? বলো ঠিক না? হয়েছে? e টু দি পাওয়ার i ছুটি ইকুয়াল টু cos ছুটি প্লাস i sin ছুটি। বাহ, এক্সিলেন্ট 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 হয়েছে ভাইজান, এক্সিলেন্ট হয়েছে। কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিস আমরা রাখবো। এটাকে বলা হয় ময়ভারের সূত্র। আগেরটা অয়লারের সূত্র, পরবর্তীতে ময়ভার এইটুকু কাজ করে ওর নাম দিয়ে দিয়েছে ময়ভারের সূত্র। আমি থাকলে আমার নাম দিয়ে দিতাম cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। বাবা ঠিক আছে। আরেকটা মজার বিষয় এখানে আছে, তোমরা কি সেটা দেখতে চাও? একটু দেখাই, হ্যাঁ কিছু মনে করো না, একটু দেখাই, একটু আসল জিনিস দেখাই। হেভি একটা জিনিস, হেভি হেভি জিনিস, হেভি জিনিস। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যদি তোমাদেরকে এখন বলি যে তুমি এখন কি শিখেছো, ই টু দি পাওয়ার i উজ্জ্বল ইকুয়াল টু i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা। আরেকটা জিনিস মনে রাখবা, যদি কখনো এরকম হয় যে a প্লাস ib ইকুয়াল টু c প্লাস id, এটা মানে কিন্তু a ইকুয়াল টু c আর b ইকুয়াল টু d। অর্থাৎ দুটা জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে বাস্তব অংশ আর বাস্তব অংশ সমান হবে, আর আয়ের সহগ দুটাও সমান হতে হবে। কারণ এটা দ্বারা বোঝাচ্ছে x অক্ষ বরাবর a গিয়ে b যাবা y অক্ষ বরাবর, ওটাকে বলছে c গিয়ে y অক্ষ বরাবর যাবা d, এবং এদের অবস্থান একই, দুটা সমান মানে কি এদের অবস্থান একই। তার মানে কি a ইকুয়াল টু c হতে হবে, b ইকুয়াল টু d হতে হবে। ই টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার তোমাকে বললাম যে ঠিক আছে ভাইজান, তুমি একটু আমাকে প্লিজ এটা একটু বের করে দাও না, ই টু দি পাওয়ার i a বের করে দাও না প্লিজ। তাহলে তোমরা অবশ্যই বলবা cos a প্লাস i sin a, এটা বলবা না? তুমি যদি বলো ভাই প্লিজ ভাই একটু এটা বের করে দেন না, ই টু দি পাওয়ার i b বের করে দেন না একটু, ওকে। দিস ইকুয়াল টু তোমরা অবশ্যই লিখবা যে cos b প্লাস i sin b। ভেরি গুড, এটা তো কোনো ব্যাপার না। এখন আমার প্রশ্ন যে যদি আমি তোমাদেরকে বলি এই দুটা ইকুয়েশন, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুটা ইকুয়েশন গুণ করব। গুণ করা মানে বাম্পার বাম্পার গুণ হওয়া, ডান পার গুণ হওয়া, রাইট? দেখো মজার বিষয়, এটা যখন গুণ করব আমি, তখন হবে ই টু দি পাওয়ার i a ইন্টু ই টু দি পাওয়ার i b। ওমা, দিস ইকুয়াল টু ডান পার যখন গুণ করব তখন হবে cos a প্লাস i sin a। ওমা, কি করতেছে রে ভাই? ইন্টু cos b প্লাস i sin b। মানুষের কি বিবেক নাই নাকি? ফোন দিতেই আছে। cos b প্লাস i sin b, কিচ্ছু করিনি, গুণ করেছি, বাম্পার গুণ করেছি, ডান পার গুণ করেছি। স্যার তো আমাদেরকে 9 10 শিখিয়েছে গুণনের ক্ষেত্রে যদি
বেস দুটো একই রকম হয়, পাওয়ার দুটো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে ই টু দি পাওয়ার আই, এটা প্লাস এটা মানে আই কমন নিলে এ প্লাস বি। ওমা, ই টু দি পাওয়ার আই ইন্টু কজ ই টু দি পাওয়ার আই অফ আই ইন্টু এ প্লাস বি দিস ইকুয়াল টু, এই গুণ তাহলে বাম পারের গুণ কমপ্লিট। এবার ডান পারে দেখে কি হয়, এইটা দিয়ে আগে গুণ করে নি, কজ এ কজ বি, কজ এ কজ বি প্লাস আই ইন্টু কজ এ সাইন বি, কজ এ সাইন বি, এটা দিয়ে গুণ কমপ্লিট। এবার এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটা এখানে গুণ করলে আই ইন্টু সাইন এ কজ বি, তারপরে এটা দিয়ে যখন এটাকে গুণ করব তখন হবে আই স্কয়ার সাইন এ সাইন বি। ওমা, কেমন কথা, ওমা কি হচ্ছে এগুলো, হ্যাঁ দেখি আর কিছু হয় কিনা। বাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শিখাইছি ই টু দি পাওয়ার উজ্জ্বল, এটা ইকুয়াল টু কজ উজ্জ্বল প্লাস আই ইন্টু সাইন উজ্জ্বল, কজ উজ্জ্বল প্লাস আই ইন্টু সাইন উজ্জ্বল, এটা শিখাইছি কিনা বলো। তাহলে ভাইজান এখানে উজ্জ্বলের জায়গায় এ প্লাস বি আছে, তাহলে ই টু দি পাওয়ার আই উজ্জ্বল ইকাল টু যদি তুমি লিখো কজ অফ উজ্জ্বল প্লাস আই ইন্টু সাইন অফ উজ্জ্বল, তুমি ই টু দি পাওয়ার আই ইন্টু এ প্লাস বি ইকাল টু লিখবা কজ অফ এ প্লাস বি প্লাস আই ইন্টু সাইন অফ এ প্লাস বি। মনে করো এটা উজ্জ্বল, ই টু দি পাওয়ার আই উজ্জ্বল ইকুয়াল টু কজ উজ্জ্বল প্লাস আই ইন্টু সাইন উজ্জ্বল দিস ইকুয়াল টু, তোমরাই বলো ভাইজান আই স্কয়ার মানে কি -1, এর সাথে আই নাই, এর সাথেও কিন্তু আই নাই, কিভাবে বুঝলা, আই স্কয়ার মানে -1, তাহলে যেগুলোর সাথে আই নাই সেগুলো এক জায়গায় করি, cos a cos b মাইনাস আই স্কয়ার মানে -1 sin a sin b, this is কাঁচামরিচ, আই স্কয়ার মানে -1 এখানে বসালে sin a ইন্টু sin b। এবারে এই দুটা মিলে কি কমন আছে, এই দুটা মিলে আই কমন আছে, আই কমন নিলে হবে একটু সাজিয়ে লিখলে sin a cos b প্লাস cos a sin b। কিচ্ছু করিনি ভাইজান, কিচ্ছু করিনি, ঠিক আছে, ক্লিয়ার ভাইজান, সি ইউ নট ফর মাইন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরাই বলো, আমি তোমাদেরকে একটু আগে বললাম বাম পাশে একটা জটিল সংখ্যা, ডান পাশে একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যার এই জায়গাটাতে আই নাই আর এই জায়গাটাতে আই আছে, আর এই বাম পাশের এখানে আই নাই এখানে আই আছে। দুটা জটিল সংখ্যা যদি সমান হয়, আমি তোমাদেরকে বলেছি বাস্তব অংশ আর বাস্তব অংশ সমান হবে। অতএব আমরা কি লিখতে পারি cos of a plus b equal to cos a cos b minus sin a sin b। কিচ্ছু করিনি। এবার আয়ের সহগ, এখানে আয়ের সহগ sin of a plus b, sin of a plus b this equal to sin of a plus b, আয়ের সাথে কি আছে sin a cos b plus cos a sin b। কিচ্ছু করিনি ভাইজান, আমি যে জিনিসটা করেছি এটার আসল ক্লাস ইনশাল্লাহ আগামী দিন শুরু হবে, আগামী কোন এক ক্লাসে এটার যে আসল ক্লাস শুরু হবে, যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা এবং cos theta plus i sin theta whole to the power n equal to cos n theta plus i sin into n theta। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে এই দুটো জিনিস শেখা, e to the power i theta equal to cos theta plus i sin theta, এবং এটাও আমরা দেখলাম যে cos theta plus i sin theta এই পুরাটার উপরে পাওয়ার n মানেই হচ্ছে cos n theta প্লাস আই সাইন এন থিটা। এই দুটা জিনিস আজকে আমি শেখানোর জন্য এতক্ষণ থেকে মানে শুধু বকলাম তোমাদেরকে, এবং তোমাদের অনেক মূল্যবান সময় আমি হয়তো আজকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছি। অনেকে অন্য ক্লাস করতা, অনেকে যারা এগুলো জানতো তাদের কাছে বিরক্ত মনে হয়েছে, রাইট, আবার অনেকে বুঝতে পারেনি। আমি আসলে এই দুটা জিনিস শিখে, এই যে দুটা মজার জিনিস ছিল এখানে, তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা?
ঠিক আছে, মাফ করে দিও যদি তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করে থাকি। ঠিক আছে, তো যাই হোক, কি ক্লিয়ার? ক্লাস ইনশাল্লাহ পরে শুরু হবে। হ্যাঁ, কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে বলো? আসলে আমি তো ক্লাস মানে আসল ক্লাস যেভাবে আমার করানোর কথা সেই ক্লাসে আমি কিন্তু এখনো যাইনি। শুভ ভাই ভাই হঠাৎ একদিন ক্লাস করলে কি রেগুলার স্টুডেন্ট হওয়া যায়? আমরা রেগুলার স্টুডেন্ট উপস্থিত থাকি, পেজের পর পেজ ফাঁকা রাখি, তারপর গা সমসম করে, কয় পেজ ফাঁকা রাখবো বুঝতে পারি না। শুভ, ধন্যবাদ ভাইয়া তোমাকে। আসলে শুভ ছেলেটা খুবই মজার, মানে খুবই মজার ছেলে। তো যেটাই হোক, শুভ, তোমার জন্য শুভ কামনা। আসলে মানে শুভ বায়োলজি মানে যে এত মনে রাখতে পারে, আমার মতো ছেলে হলে এই বায়োলজিতে পাশ করতে পারতাম না। মানে এখন বর্তমানে যত কিছু পড়ে পাশ করতে হয়, আমাদের সময় যদি বায়োলজির এত কিছু পড়তে হতো, আমি উজ্জ্বল জীবনে ইন্টারমিডিয়েট পাশ করতে পারতাম না, জীবনেও না। আর ওর কনসেপ্ট লেভেলটা এতই হাই যে মনে করো আমার মতো এই খারাপ স্টুডেন্ট ওর বায়োলজি ক্লাস বোঝা আমার সম্ভব না, রাইট? ও কেমন জানি গড গিফটেড, মানে একটা পেজের মধ্যে এত তথ্য লিখতে পারে, একটা পেজের মধ্যে সে একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারে। একটা A4 সাইজের পেজ যদি দিয়ে দেওয়া হয়, যদি বলা হয় যে তুমি এই ঘাসফড়িং চ্যাপ্টারটা শেষ করে এখানে লেখো 2 পাতা মিলে, ও শেষ করে দেবে। কিন্তু আমার মাথায় ঢোকে না কোনটা কি জিনিস। এই ঘাসফড়িং কি একটা ছোট মানে কি বলবো একটা পোকা আর কি, আর এটাকে নিয়ে বলে এত পড়ালেখা আছে, মানে এটা কোনো মানে বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ, আমি তো আগে মনে করতাম যে হিউম্যান বডিতে পৃথিবীতে মানুষ শুরুর সময় যেরকম ছিল এখনো সেরকমই আছে, এটাকে নিয়ে এত পড়ালেখার কি আছে? উমা, এটার ভিতরে যে এত কিছু আছে, এই সাধারণ গণিত, এগুলো ক্যালকুলাস, অয়লার, ময়ভার, এগুলোতে কিচ্ছু করবে হবে না, এই ময়লাই দূর হবে না, রাইট? তো যাই হোক, সবার জন্য শুভকামনা, শুভর জন্য অনেক শুভকামনা রইল ভাইজান। তুমি এইভাবেই ছাত্রদেরকে সার্ভিস দিতে থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা নতুন জয়েন করেছো বাবা, তোমরা আগের ক্লাসগুলো যত দ্রুত একটু করে নাও। আমি কিন্তু সামনের ক্লাসগুলোতে আরও ইফেক্টিভ মানে ক্লাস নেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু মানে যেন ধরতে সমস্যা না হয়, এই জন্য আগের ক্লাসগুলো করা তোমাদের জন্য খুবই জরুরি। সব শেষে তোমাদের সহযোগিতাপূর্ণ পরিবেশ দেখে আমার খুবই ভালো লেগেছে। তোমরা আমার পাশে থেকে সব সময়, এবং যারা 23 ব্যাচের স্টুডেন্ট অনেকে ভয় করতেছো আমার সাথে কথা বলতে বা ফোন দিতে, এই ভয় তোমাদের ভিতরে থাকা উচিত না। আমি খুবই সাধারণ একটা মানুষ, যখনই কোনো কিছু বুঝবা না তোমরা ফোন দিবা, মেসেঞ্জারে মেসেজ দিও না। মেসেঞ্জারে মেসেজের উত্তর কয়জনার দেবো বলো? হাজার হাজার মেসেঞ্জারে মেসেজ আসে, আমি উত্তর দিতে পারি না। তোমরা ফোন দিও দিনের বেলায়, ওকে? সকাল 11টার পর থেকে তোমরা ফোন দিও রাত 8টার আগ পর্যন্ত, কারণ তারপরে আমি একটু পড়ালেখা করতে বসি, তোমাদের 10 সাড়ে 10টায় ক্লাস থাকে, সেটা সাজিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? তোমরা যে কোনো জায়গায় কিভাবে পড়বা, কোথায় কিভাবে পড়লে সামনের দিকে এগিয়ে যেতে পারবা, কিভাবে পড়া উচিত এখন থেকে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এখন কিভাবে পড়া উচিত, মেডিকেল সাইডে পড়তে গেলে কিভাবে ম্যাথ এখন থেকে পড়া উচিত, সব কিছু পরামর্শ তোমরা আমার কাছ থেকে পাবা, ঠিক আছে? মনে করো যে তোমাদের নিজের ভাই আমি, সুতরাং নিজের ভাইয়ের প্রতি আবদার থাকে না? তোমরা আবদার করতে পারো না, তো আবদার করবা, সমস্যা কোথায়? তো যাই হোক, সবাই ভালো থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।